ইথান সেই রকম একটা দৌড় দেয়, গ্যাব্রিয়েল এদিকে প্লেনে করে পালাতে সক্ষম হয়। ইথান তাকে ধরতে পারে না, পিছন দিক দিয়ে গ্যাব্রিয়েলের লোক। আপনারা যারা যারা এই ভিডিওর পার্ট 1 দেখেননি তারা উপরের আই বাটন থেকে দেখে নেবেন। এটা পার্ট 2, আগে এটা দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে পার্ট 1 দেখে আসবেন। আর যারা পার্ট 1 দেখে আসছেন তাদের অনেক ধন্যবাদ। আপনারা 40-50 সেকেন্ড স্কিপ করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওই বড় অফিসার বলে, হয়তো তোমার বন্ধুরা মেসেজ পাঠাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না, যা করার চালু করতে হবে, আর না হলে আমাদের ফেরত যেতে হবে। তবুও সে সেখানে যেতে চায়, যার জন্য সে প্রস্তুতি নিতে থাকে। ওইদিকে তার বন্ধুরা কোরিনেক্স খুঁজে পায়, কিন্তু পাঠানোর সময় ওই লোকগুলো তাদের উপর আক্রমণ করে, আর এদিকে ইথানকেও আক্রমণ করে। এখন শত্রু ঘরেই তৈরি হচ্ছে, কিন্তু একটি মেয়ে তাকে বাঁচিয়ে নেয় এবং তারাও কোনোরকম সেই কোডটা পাঠায়। তখন তারা আসল ঠিকানা পায়। ইথানকে তখন শক্তিশালী এক পোশাক পরিয়ে দেয়, কারণ সমুদ্রের চাপ অনেক বেশি থাকবে। সেই কোডটা এমন একটা কোড যেটা দিয়ে তারা এই মহাসমুদ্রে লুকিয়ে থাকবে। ইথান যাওয়ার পরপরই রাশিয়ান একটা সাবমেরিন দেখতে পায়, মানে সেটা থেকে লুকানোর জন্যই এই কোডটা। ইথান গভীর সমুদ্রে ওই সাবমেরিনে যায়। সে সাবমেরিনটাও ছিল একটা খাদের কাছে। সে ভিতরে গিয়ে পানি সরিয়ে নেয়, আর পানি সরানোর জন্য সাবমেরিনটা ক্রমশ খাদের দিকে যাচ্ছে। ইথান ভিতরে গিয়ে মৃত সৈনিক আর মিসাইল দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তাকে এই কাজ করতেই হবে। অবশেষে সে জায়গাটি খুঁজে পায়, ওই চাবি দিয়ে সেটি খুলে এবং সেই ডিভাইসটা সে নেয়। কিন্তু এই কাজটা বন্ধুরা এত সহজও ছিল না, কারণ সাবমেরিনটা ঘুরছে আর খাদের দিকে যাচ্ছে, যার জন্য সে তার উপর কন্ট্রোল রাখতে পারছিল না। সে এগুলো নিয়ে বাহিরে আসতেই একটা মিসাইল তার উপরে পড়ে। সে কোনো রকম সেখান থেকে বের হয়। তারপর সে যে দরজা দিয়ে বের হবে সেখানে একটা মিসাইল পড়ে এবং তার দরজা আটকে যায়। এক কথায় খুব ভয়ঙ্কর একটা অবস্থা। আর বন্ধুরা, এগুলো তো কিছুই না, সামনে আরো ভয়ঙ্কর কিছু আসছে। সে পরের টর্পেডো চেম্বার দিয়ে বের হতে চায়, কিন্তু সে সেখান দিয়ে বের হতে পারে না, কারণ সেই জায়গাটি ছিল অনেক ছোট। এদিকে সময়ও নেই। সে তার পোশাক খুলে ফেলে, কারণ তাছাড়া তার আর কিছু করারও নেই। কিন্তু সে পোশাক ছাড়া বেশিক্ষণ টিকতে পারবে না। এদিকে সাবমেরিনটা খুব স্পিডে গভীর খাদের দিকে যাচ্ছে। সে কোনোরকম সেখান থেকে বের হয় এবং উপরে ওঠার সময় তার অক্সিজেনের পাইপ সে সাবমেরিনে আটকে যায়। সে আরো গভীর সমুদ্রে চলে যাচ্ছিল বন্ধুরা। সে তার অক্সিজেন মাস্ক খুলে ফেলে এবং খুব দ্রুত উপরে উঠতে থাকে, কিন্তু সে ছিল গভীর সমুদ্রে আর পানীয় ছিল অনেক ঠান্ডা। সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে উপরে আসার জন্য, কিন্তু সে পারে না। খুব ভয়ঙ্করভাবে সে সেন্সলেস হয়ে পড়ে। মনে হয় সে আর বাঁচবে না। কিছুক্ষণ পর গ্রেস এসে তাকে মুখ দিয়ে অক্সিজেন দেয় এবং উপরে আনে এবং তার বুকে চাপ দিতে থাকে, কিন্তু ইথানের কোনো সাড়া নেই। গ্রেস তবুও হাল ছাড়ে না। তার প্রাণপণ চেষ্টায় ইথান জীবন ফিরে পায়। গ্রেস তখন অনেক খুশি হয়, কারণ সে ভেবেছিল ইথান বুঝে আর দুনিয়ায় নেই। তারপর তার টিমে সবাই আবার একসাথে হয়। তারা সবাই প্ল্যান করতে থাকে কিভাবে কি করবে। বেনজি বলে, আগে গ্যাব্রিয়েলের থেকে ওই ডিভাইসটা নিতে হবে, তারপর সেটা সোর্স কোডে দিলে একটা ভাইরাস জন্ম নেবে এবং সে একটি সুরক্ষিত জায়গা খুঁজবে। আর সেটা হলো আফ্রিকা একটা ডাটা সেন্টার। এবং লুথার আরও একটা ড্রাইভ বানিয়ে গিয়েছে যেটা প্রায় 365 টেরাবাইট। আমরা সেটা সেখানে রাখবো। যখন এআই সেখানে ঢুকবে আমরা তখন সেটা আনপ্লাগ করে দিব। আমাদের হাতে সময় থাকবে মাত্র 100 মিলি সেকেন্ড। এর ভিতরে না খুললে সে যত আছে সেগুলো অ্যাক্টিভ করবে। এতে প্রায় 99% মানুষ মারা যাবে। কিন্তু এখন গ্যাব্রিয়েলকে খুঁজতে হবে। ইথান তখন বলে, গ্যাব্রিয়েল আমাদের জন্য অপেক্ষা করবে। তারা তখন সবাই সেখানে যায়। আপনারা হয়তো ভাবতে পারেন এআই এখানে কেন লুকাবে। আসলে পারমাণবিক হামলায় এই অঞ্চলটি সুরক্ষিত থাকবে, আর মুভির কাহিনী এখন মাত্র শুরু। ভিতরে গিয়ে তারা দেখে। তার আগে বলি, এদিকে রাশিয়া তাদের পারমাণবিক বোমা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং এটা নিয়ে পুরো আমেরিকা তুলকালাম শুরু হয়। সবাই প্রেসিডেন্টকে চাপ দিতে থাকে যে এখন যদি আমরা কিছু না করি তাহলে অনেক বড় সমস্যা হবে। প্রেসিডেন্ট বলে, আমরা এখন কি করতে পারি? তখন একজন বড় অফিসার বলে, এখন আমাদের ওই বাটনটা চাপতে হবে, আর এতে প্রায় 10 কোটি মানুষ মারা যাবে। তো 700 কোটি মানুষকে বাঁচাতে আমাদের এটা করতেই হবে, কারণ এআই যেগুলো করছে সেটা আমরা ছাড়া আর কেউ জানে না। দেরি করলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। প্রেসিডেন্ট কিছু বলে না। তারপর ইথানকে দেখানো হয় সে তার দলকে অনেক কয়টা ভাগে ভাগ করে এবং সে ভিতরে গিয়ে একটা গাড়ি দেখতে পায়, মানে গ্যাব্রিয়েল সেখানে এসে পড়েছে। সে সার্ভার রুমের দিকে যায়। ইথান ভিতরে কি যেন একটা দেখতে পায় কাপড় দিয়ে ঢাকা। সে সেটা সরাতে দেখে একটা নিউক্লিয়ার বোম। তখন গ্যাব্রিয়েলের টিম তার উপর গান পয়েন্ট করে আর বলে তাকে সোর্স কোডটা দিতে। ইথান তাকে দিতে চায় না। গ্যাব্রিয়েল বলে, তোমার সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা প্রায় 30 মেগাটন, আর আমার লোক একটা বাটন চাপলেই সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন গ্যাব্রিয়েলের উপর কেট্রিজের লোক গান পয়েন্ট করে। তখন তার টিমের একজন সাথে সাথে বমটা অ্যাক্টিভ করে দেয়। এরপর কেট্রিজের লোক সবাইকে সেখানে আনে এবং সে বলে,
এটা দিয়ে আসলে কি হবে, যার জন্য এত কিছু। এইদিকে ওই বোমের টাইম কাউন্টডাউন হচ্ছিল। সময় কম দেখে গেব্রিলের লোক সবার উপর গুলি চালায় এবং সে সেখান থেকে চলে যায়। বেঞ্জি তখন গুলি খায়। বেঞ্জি বলে, তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি আগে ওকে গিয়ে ধরো আর ডিভাইসটা অ্যাক্টিভ করো যেন এআই সেখানে ঢুকতে পারে। মানে বন্ধুরা, সেটা অ্যাক্টিভ হলে একটা ভাইরাস হবে আর এআই এই সার্ভারে ঢুকবে। ইথান সাথে সাথে গাড়ি নিয়ে তার পিছু করে। গাড়ি করে তাকে ধরতে পারে না এবং কি তার গাড়িটাও উল্টে যায়। ইথান সেই রকম একটা দৌড় দেয়। গেব্রিল এদিকে প্লেনে করে পালাতে সক্ষম হয়। ইথান তাকে ধরতে পারে না। পিছন দিক দিয়ে গেব্রিলের লোক আর একটা প্লেন নিয়ে আসে। ইথান তখন সেই প্লেনটা ধরে ফেলে এবং খুব কষ্টে উপরে ওঠে এবং ওই লোকটাকে মেরে প্লেনের কন্ট্রোল নেয়। এদিকে সার্ভার রুমে সবাই টেনশনে থাকে। ওই বয়স্ক লোকটা তখন বলে, আমি বোম দেখছি, তোমরা সার্ভার রুমে যাও। এরপর তারা তখন সার্ভার রুমে যায়। বেঞ্জির অবস্থা খুব খারাপ, তবুও সে গ্রেসকে গাইড করছিল। এক কথায় তারা সবকিছু করে রাখে। ইথান সেটি অ্যাক্টিভ করলেই তাদের কাজ শেষ হবে। আর ওই বয়স্ক লোকটা বোমটা নিষ্ক্রিয় করার চেষ্টা করতে থাকে। ইথান যখন প্লেনে ওঠে, গেব্রিল তখন তার প্লেনটা নষ্ট করার চেষ্টা করে এবং ইথানের প্লেনেও সমস্যা ছিল, এটা প্রায় ভেঙেই পড়বে। এদিকে ইউএস আর্মির কাছে খবর আসে যে এআই একটু পরেই সব দেশে অ্যাটাক করবে। সবাই তখন আতঙ্কিত হয়ে যায়, কারণ ইথান এখনো কিছু করতে পারেনি। সবাই তখন প্রেসিডেন্টকে বলে, ম্যাডাম আপনি বাটনটা চাপুন। প্রেসিডেন্ট কি করবে সেটা ভেবে পাচ্ছিল না। অবশেষে বাটনটা চাপতে যায়, তখন সে কি যেন মনে করে আর চাপে না এবং সে বলে, কে মরবে কে বাঁচবে এটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি না। তোমরা আমাদের যত মিসাইল আছে হ্যাক হবার আগে অফলাইন করে দাও। এটা শোনার পর সবাই রেগে যায়। তখন প্রেসিডেন্টের উপর একজন হামলা করার চেষ্টা করে, কিন্তু কিছু করতে পারে না। এক অফিসার তাকে শেষ করে ফেলে। এক কথায় বন্ধুরা, সবাই অজানা এক শত্রুর সাথে লড়াই করছে। সে জায়গায় জায়গায় মানুষকে কিনে রেখেছে। তখন আমেরিকার সার্ভারও হ্যাক হয়ে যায় এবং এআই সব দেশের মিসাইল পজিশনে নিয়ে আসে। সার্ভার রুমে দেখানো হয় বোমটা ব্লাস্ট হতে আর মাত্র 4 মিনিট বাকি। তারা সেটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করতে থাকে। বেঞ্জি গ্রেসকে বলে রাখে, ইথান যখন সেটা কানেক্ট করবে তখন রিসিভারে একটা লাল লাইট সবুজ হবে, কারণ লুথারের অ্যালগোরিদম সেটাকে তখন আঘাত করবে। এআই তখন লুকানোর জায়গা খুঁজবে এবং প্রবেশ করার সাথে সাথেই লাল তার কেটে দিবে এবং মেমোরিটা খুলে ফেলবে। এদিকে ইথান কৌশলে গেব্রিলের প্লেনের নিচে আসে এবং তার প্লেন অনেক কষ্টে ধরে ফেলে। গেব্রিল তাকে দেখে প্লেন অনবরত পল্টে দিতে থাকে। ইথানকে ফেলে দেওয়ার চেষ্টা করছে আর কি। ইথান অনেক কষ্টে প্লেন যেটা দিয়ে কন্ট্রোল করে সে সেটা লক করে দেয় এবং গেব্রিলের কাছে এসে পড়ে। গেব্রিল অনবরত চাকু মারতে থাকে তাকে। ইথান সুযোগ পেয়ে গেব্রিলের হাত ধরে ভেঙে দেয় এবং মাথায় ঘুষি মেরে সে ডিভাইসটা নিয়ে নেয়। এদিকে তাদের প্লেনের সমস্যা। গেব্রিল তখন প্লেন থেকে লাফ দেয় আর বলে, আমার কাছে প্যারাশুট আছে, তুমি আর কিছুই করতে পারবে না। কিন্তু সেই প্লেন থেকে লাফ দিতেই সে প্লেনের সাথে মাথায় আঘাত খায় এবং অচেতন অবস্থায় নিচে পড়ে যায়। ইথান আবার প্লেন স্টার্ট করে এবং সেটা কানেক্ট করতে গেলে দেখে প্লেনে আগুন ধরেছে। এদিকে ওই বোমটাও ফাটতে আর মাত্র 1.5 মিনিট বাকি। বেঞ্জি গ্রেসকে শেষবারের মতো বলে, তুমি মাত্র 100 মিলিসেকেন্ড সময় পাবে, এর ভিতরে তোমাকে যা করার করতে হবে। ইথান প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফ দেয় এবং সেটা কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু প্যারাশুটে আগুন ধরে যায় এবং সে খুব স্পিডে নিচে নামতে থাকে। আর এদিকে বোম ব্লাস্ট হতে মাত্র 30 সেকেন্ড বাকি। ইথান হয়তো কোনো অবস্থায় সেটা কানেক্ট করে ফেলে এবং সার্ভার রুমে ওই লাল লাইট সবুজ হয়। গ্রেস চট করে তারটা কেটে দেয় এবং ড্রাইভটা খুলে ফেলে এবং বন্ধুরা ওই বোমটাও ব্লাস্ট হয়। আর ওই এআই ওই ড্রাইভে আসার জন্য ড্রাইভটা তখন আলোকিত হয়, এর মানে এআই সেটার ভিতরে। এরপর সমস্ত দেশে পারমাণবিক বোমা অফলাইন হয়ে যায় এবং পৃথিবী আবার আলোকিত হতে থাকে। আর্মি হেডকোয়ার্টারে ফোন আসে যে সমস্ত দেশের মিসাইল অফলাইন হয়ে গিয়েছে। তখন সবাই আনন্দিত হয় এবং সব জায়গায় খবরটা পৌঁছে যায়। কেউ ভাবতেই পারেনি ইথান এই কাজটা করতে পারবে। কিন্তু এখন ইথান কোথায়? সে কি মারা গেছে? না বন্ধুরা, সে মরেনি। প্যারাশুটে যে ব্যাকআপ একটা প্যারাশুট থাকে সেটা দিয়ে সে কোনোরকম নিচে এসেছে। সেই ডিভাইসে লুথারের একটা মেসেজ ছিল যে, আমি জানতাম তুমি পারবে, কারণ তোমার জন্মই হয়েছে পৃথিবীর মানুষের ভালো করার জন্য। তখন সেখানে সেই পুলিশগুলো আসে এবং তার সাথে হাত মেলায়, কারণ সে না হলে আজ এই পৃথিবী থাকতো না। আর বন্ধুরা, আপনি হলে কি করতেন? এই এআইয়ের বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নিতেন? তারপর তারা সবাই আবার একসাথে হয়, হয়তো পরবর্তী কোনো মিশনের জন্য। তো এই ছিল মুভি মিশন ইম্পসিবল দি ফাইনাল রকিং। এখানে ইথান ছিল একজন সাহসী সৎ মানুষ যে মানুষের ভালোর জন্য আর টিমের জন্য যে কোনো কিছু করতে পারে। আর লুথার ছিল একজন অনেক বড় হ্যাকার, আর বেঞ্জিও ছিল একজন বোম নিষ্ক্রিয় এক্সপার্ট আর একজন হ্যাকার। গ্রেস ছিল খুব চালাক একটি চোর, যে কিনা যে কারো কাছ থেকে যে কোনো কিছু ছিনিয়ে নিতে পারত এবং কি সেই ব্যক্তিকে না জানিয়ে। আর এই চায়না মেয়েটা অ্যাকশন এক্সপার্ট ছিল। মুভির গল্পের খাতিরে
বাহিরে তার অনেক অ্যাকশন সিন দেখানো হয়নি। আমি জানি না মুভিটা আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি, আশা করি মুভিটা আপনাদের ভালো লেগেছে। আর একটা মুভি এক্সপ্লেন করে কোনোদিনও ফুল ফিলিংস দেওয়া সম্ভব হয় না, আমার কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি লাইক বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর শক্তি যোগাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।